আচ্ছা, আজকে আমরা শুরু করব পরিবর্তী প্রবাহ। বলা হয় অল্টারনেটিং কারেন্ট। আমরা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা এই পরিবর্তী প্রবাহটা বলা হয় যে এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে, ঠিক আছে? যে দিক থেকে আসে আবার সেই দিকে ফিরে যায়, এরকম। আরেক ধরনের কারেন্ট আছে, সেটাকে বলা হয় একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট, যেটা আমরা ব্যাটারি থেকে পাই। সেইটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, ঠিক আছে? বা ডাইরেক্ট প্রবাহ বা সমমুখী প্রবাহ, অর্থাৎ এক্ষেত্রে কারেন্টটা একটা নির্দিষ্ট দিকেই যায়, প্লাস থেকে মাইনাসের দিকে যায়। কিন্তু পরিবর্তী প্রবাহ একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা দিকে যায় আবার ফিরে আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে। তাহলে যদি বলে যে পরিবর্তী প্রবাহ কাকে বলে, তাহলে বলবো যে কোনো তড়িৎ বর্তনীতে যে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তন হয় তাকে আমরা পরিবর্তী প্রবাহ বলি। এখন এই যে পরিবর্তী প্রবাহ, এটা তৈরি করা খুব সোজা, উৎপন্ন করা খুব সোজা। তোমরা ডায়নামোর নাম শুনেছো, ডায়নামোর সাহায্যে খুব সহজেই তৈরি করা যায় এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা খুব সোজা। এর ভোল্টেজটাকে বৃদ্ধি করাও সোজা, কারেন্টকে বৃদ্ধি করাই সোজা। তাই জন্য পরিবর্তী প্রবাহ সমমুখী প্রবাহ থেকে অনেক বেশি সহজ, ব্যবহার করা সহজ। খুব সহজেই আমরা ট্রান্সফর্মার সাহায্যে এর ভোল্টেজটাকে বাড়াতে পারি, ভোল্টেজটাকে কমাতে পারি। ওই জন্য ডিসি থেকে এসি কিন্তু অনেক বেশি উৎপন্ন করাও সোজা এবং সেটাকে ব্যবহার করাও অনেক সোজা, এবং এর অপচয়টাও খুব কম। তারের মধ্যে দিয়ে যখন যায় তখন পরিবর্তী প্রবাহের অপচয়টা অনেক কম হয়। সাধারণত আমরা আগের চ্যাপ্টারে পরিবর্তী প্রবাহ সম্পর্কে দেখেছি, ঠিক আছে? পরিবর্তী প্রবাহ কীভাবে তৈরি করা হয়। তো তা একবার মনে পড়িয়ে দিই যে এরকম দুটো যদি শক্তিশালী চুম্বক, এটা নর্থ আর সাউথ, এর মাঝখানে যদি কোনো কুণ্ডলী থাকে, এই কুণ্ডলীটাকে যদি ঘোরানো হয়, কুণ্ডলীটাকে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি ঘোরানো হয়, তাহলে এসি কারেন্ট তৈরি হয়, ঠিক আছে? এটা আমরা আগের দিন পড়েছি। ফ্যারাডের সূত্রটাকে কাজে লাগানো হয়। ফ্যারাডের সূত্র অনুসারে এই কয়েলটাতে কোনো একটা সময়ে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে বি ডট এ, বা সেটা হচ্ছে বি এ কস থিটা। আবার থিটার জায়গায় এটা যেহেতু ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাহলে থিটার জায়গায় ওমেগা টি বসাতে পারি, তাহলে বি এ কস ওমেগা টি আমরা লিখতে পারি থিটার জায়গায়, যেহেতু থিটার সমান হচ্ছে ওমেগা টি। বুঝে গেল? এবার যদি এটা এনটা পাক থাকে, একটা পাক না থেকে যদি এনটা পাক থাকে, তাহলে ফাই সমান হবে এন বি এ কস ওমেগা টি। এবং ফ্যারাডের সূত্র অনুসারে এটা ঘোরার ফলে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে বা যে তড়িৎচালক বলটা উৎপন্ন হবে সেটা ই সমান মাইনাস ডি ফাই ডিটি হয়, এটা আমরা জানি। এটা মানে মাইনাস ডিডিটি অফ ফাইয়ের জায়গায় এন বি এ কস ওমেগা টি বসাতে হবে, ঠিক আছে? তো এন বি এটা বাইরে চলে আসবে। কস ওমেগা টি যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এইটাই হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক বল, বা এটাকে আমরা ই0 সাইন ওমেগা টি হিসাবেও লিখতে পারি। এটা আমরা আগের দিন পড়েছি, তাই না? তড়িৎচুম্বকের আবেশ যেখানে পড়েছিলাম সেখানে এটা পড়েছিলাম, যেমন ই0টা সমান হচ্ছে এন বি এ ওমেগা, এন বি এ ওমেগা। তাহলে যে তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা সাইন ওয়েভ। এই সাইন ওয়েভটা কেমন? এই সাইন ওয়েভটা হচ্ছে দেখতে এরকম, মানে সময়ের সঙ্গে সঙ্গে এই কারেন্ট, এই ইয়ের যে পরিবর্তন সেটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে সেই গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? সেই গ্রাফটা এরকম হবে। তবে একবার পজিটিভ আছে কারেন্টটা, ভোল্টেজটা, আবিষ্ট তড়িৎচালক বলটা পজিটিভ আছে, এবং একবার সেটা নেগেটিভ হচ্ছে। তাহলে একবার যেদিকে যাচ্ছে পরক্ষণে কিছুক্ষণে পরে সেটা উল্টে যাচ্ছে, কারেন্টের ভোল্টেজ উল্টে গেলে কারেন্ট উল্টে যাবে, আবার সেটা আগের ডিরেকশানে ফিরে আসছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোল্টেজটার পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, যেটা প্লাস এক সময় যেটা প্লাস ছিল কিছুক্ষণ পর সময় সেটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ ভোল্টেজটার ডিরেকশন চেঞ্জ করছে। এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। তাহলে খুব সোজা এটাকে তৈরি করা। এইটার যেটা প্রসেস, সেটা ডায়নামোর একটা ছোটো প্রসেস বললাম, এর সঙ্গে অনেক কিছু লাগানো থাকে। তো বুঝতেই পারছি যে আমরা যদি বেশি তড়িৎচালক বল তৈরি করতে চাই, যে পাক সংখ্যা বাড়াতে হবে, চৌম্বক ক্ষেত্র বাড়াতে হবে, কয়েলটার ক্ষেত্রফল বাড়াতে হবে, আর কয়েলটার ঘূর্ণন ওমেগাটা বাড়াতে হবে, তাহলে কিন্তু বেশি পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে সিম্পল একটা তড়িৎচালক এসি কারেন্টের সমীকরণ কী, তাহলে এই তড়িৎচালক বল যেটা তৈরি হলো সেটা যখনই রোধের মধ্যে দিয়ে যাবে তখনই সেটা এসি কারেন্ট তৈরি করবে, এবং এসি কারেন্টের যে সমীকরণ সেটা হচ্ছে I0 সাইন বা কস, যা খুশি লিখতে পারি, প্লাস ফাই, এবং এটা যদি ভোল্টেজ দিয়ে লিখি তাহলে সেটা হবে E0 সাইন
ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। সাইনও হতে পারে, কসও হতে পারে। তাহলে এই ধরনের কারেন্ট বা ভোল্টেজ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পরিবর্তী প্রবাহ। তাহলে পরিবর্তী প্রবাহ শুধুমাত্র সাইন কার্ভ হয় না, সাইন কোসাইন কার্ভ হয় না। এটা যেমন পরিবর্তী প্রবাহ, এটা টাইমের সঙ্গে ভোল্টেজও হতে পারে বা কারেন্টও হতে পারে। এটা ছাড়াও আরও অনেক রকমের পরিবর্তিত প্রবাহ আছে, যেমন এই ধরনের এই প্রবাহটাও একটা পরিবর্তিত প্রবাহ এবং এটাকে স্কোয়ার প্রবাহ বলে। এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করছে। এদিকে টি আর এদিকে যদি ভোল্টেজ লিখি বা কারেন্ট লিখি, যা খুশি লিখি, তাহলে এই কারেন্টটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার ডিরেকশানটাকে চেঞ্জ করছে। তাহলে এটাও কিন্তু পরিবর্তিত প্রবাহ, কিন্তু এটা স্মুথ নয়। মনে রাখবে আমাদের কিন্তু বাড়িতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই কাপটা, ঠিক আছে। এইটা ব্যবহার করা, এটা ব্যবহার করা হয় না কারণ এটা স্মুথ হয় না। অনেক সময় অনেকজনা আমরা যেটা বাড়িতে ইনভার্টার ব্যবহার করি, সেই ইনভার্টারে অনেক সময় স্কোয়ার ওয়েভ ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো একটু কম মানের, তার দাম অনেক কম হয়। সেই ধরনের ইনভার্টারে তোমরা যদি ব্যবহার করো তাহলে বাড়িতে দেখবে ফ্যান বা লাইটের মধ্যে থেকে শব্দ আসে, ঠিক আছে। তাহলে এটা খুব একটা ভালো নয়, আমরা এটা স্মুথ একটা কার্ভ ব্যবহার করি। আরও এরকম এসি আছে, সেটাকে বলছে ট্রায়াঙ্গেল ওয়েভ, ত্রিভুজ আকৃতি ওয়েভ। এটাও এসি কারেন্ট, একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, এটাও এসি কারেন্ট, কিন্তু এটাও সে আগের মতনই জার্ক হবে। এটাও যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে শব্দ হবে, আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিনগুলো আছে সেখানে শব্দ হবে। তাই মেনলি আমরা এই ধরনের সাইন ওয়েভ, পরিবর্তিত ওয়েভ বলতে আমরা এইটাকেই ব্যবহার করি বাড়িতে। তাহলে এইটাই আমাদের পরিবর্তিত হবে, পরিবর্তিত প্রবাহের গ্রাফটা, যেটা হচ্ছে এইটা বা এইটা, ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখি কী দিয়েছে। দেখো পরিবর্তিত প্রবাহ পড়তে গেলে আমাদের এই সমীকরণটাকে ভালো করে বুঝতে হবে। এই যে সমীকরণটা বলতে, ঠিক আছে। এই সমীকরণে এই যে I0, এই যে I0 এইটাকে বলা হয় শীর্ষমান, এটাকে বলে শীর্ষমান। বা এই যে E0, এই E0টা হচ্ছে বিভবের শীর্ষমান, ঠিক আছে। আমরা যখন গ্রাফ টানবো, আমরা এই যে গ্রাফটা টানছি, তাহলে এই যে পিক ভ্যালু, এই যে সর্বোচ্চ মানটা, এইটাকে আমরা I0 বলছি, বা যদি ভোল্টেজ প্লট করি তাহলে এইটাকেই V0 E0 বলছি। তাহলে এই যে I0 বা সর্বোচ্চ মান, এইটাকে বলা হয় শীর্ষমান, কারেন্টের সর্বোচ্চ মান কত, ঠিক আছে। এবার দশা বলতে বোঝায় এই ওমেগা টি প্লাস ফাইটাকে বলা হয় দশা। এই যে পুরোটা যেটা পাচ্ছি এটাকে বলা হয় দশা, ঠিক আছে। সাধারণত এসির ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় থাকে না, এটা φ1 বলতে পারি, এটা φ2 বলতে পারি। তাহলে এই যে ওমেগা 2 প্লাস φ1 বা ওমেগা 2 প্লাস φ2, এইটা হচ্ছে দশা। অনেক সময় দেখা যায় যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা আলাদা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে তাদের মধ্যে দশা থাকে। দশা পার্থক্য বার করতে দেয়, যদি বলে এদের মধ্যে দশা পার্থক্য কত, তাহলে সেটা হচ্ছে φ2 মাইনাস φ1 বা φ1 মাইনাস φ2, যাকে সেটা বলতে পারি। তাহলে এই যে ওমেগা 2 প্লাস ফাই, এটা অ্যাকচুয়ালি কোণ একটা, এইটাকে বলে দশা। দশা বলতে সেই এসি সিগন্যালটা কোথায় আছে সেইটা বোঝায়, ঠিক আছে। এরপর হচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে যে একটা এই পূর্ণ তরঙ্গ তৈরি হতে যতক্ষণ সময় লাগে সেইটা হচ্ছে তার পর্যায়কাল, ঠিক আছে। পূর্ণ তরঙ্গ মানে বুঝতেই পারছি আমাদের, তোমরা নিশ্চয়ই কইয়ে পড়েছো, তোমরা নিশ্চয়ই কম্পাঙ্ক পড়েছো না, তরঙ্গ পড়েছো, তোমাদের 11-এ তরঙ্গ ছিল, সেখানে পর্যায়কাল ছিল। তাহলে এইটাকে বলে একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গটা তৈরি হতে, অর্থাৎ এসিটা 0 থেকে ম্যাক্সিমাম হলো, আবার মিনিমাম হলো, আবার ম্যাক্সিমাম হলো, এখানে যে সময়টা লাগলো সেটাকে বলা হয় পর্যায়কাল। সেটাকে বড় হাতে টি বলা হয়, টি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। কম্পাঙ্ক জিনিসটা কি, 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। যেমন আমাদের যে বাড়িতে এসিটা ব্যবহার করা হয়, আমাদের বাড়িতে যেটা এসি ব্যবহার করে সেটা হচ্ছে 50 হার্টজের এসি, ঠিক আছে। 50 হার্টজের এসি আমরা ব্যবহার করি বাড়িতে। তো তার মানে সেকেন্ডে 50 বার এরকম পূর্ণ তরঙ্গ, 1 সেকেন্ডে 50 বার কারেন্টটা এরকম একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়, অর্থাৎ 100 বার আসে আর যায়। এটা এমসিকিউতে দেয় যে আমাদের যে এসি কারেন্টটা আছে কতবার আসে কতবার যায়, তার মানে টোটাল 100 বার, ঠিক আছে। দেখো 2 বার চেঞ্জ হলো, একটা পূর্ণ তরঙ্গে 2 বার চেঞ্জ হয়, তার মানে যদি 50 হার্টজ হয় তাহলে 50টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তার মানে 100 বারও চেঞ্জ হচ্ছে। তাহলে 100 বার সে আসবে আর যাবে, এরকম হবে, বুঝলি। তাহলে যতগুলো 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে সেইটাই হচ্ছে তার কম্পাঙ্ক। চলো এটা বোঝা গেল। চলো একটা সমীকরণ দিয়েছি, এই সমীকরণটাকে বোঝার চেষ্টা করি এবং কী কী দিয়েছে সেগুলো আশা করি তোমরা পারবে।
এই এসিটা পড়ার জন্য তোমাদের তরঙ্গর চ্যাপ্টারটা 11-এর তরঙ্গ চ্যাপ্টারটা খুব ভালো করে বোঝা দরকার। তরঙ্গের ক্ষেত্রে কীভাবে আমরা তরঙ্গগুলোকে যোগ করতাম, এক্ষেত্রেও কিন্তু আমরা কারেন্ট এবং ভোল্টেজকে সেই তরঙ্গের মতন করে যোগ করব, ঠিক আছে। তরঙ্গতে যেমন ভেক্টর নিয়মে যোগ করতাম, এখানেও কিন্তু কারেন্ট এবং ভোল্টেজকে আমরা ভেক্টর নিয়মে যোগ করব, সেটা খেয়াল রাখবে। যাই হোক, আমাদের এখানে কারেন্টের সমীকরণ যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 sin 200 পাই টি মাইনাস π/15 আমাদের কী কী জিজ্ঞেস করেছে, বলছে এই প্রবাহের শীর্ষ মান কত। শীর্ষ মান হচ্ছে 10, সামনে যেটা থাকে। আচ্ছা, কম্পাঙ্ক কত? দেখো এমনিতে আয়ের সমীকরণ কি হয়, I0 sin ωt প্লাস 5, ঠিক আছে, -5 বলতে পারি, অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে যদি কম্পেয়ার করি তাহলে ওমেগাটা সমান হবে তোমার 200 পাই, ঠিক আছে। কিন্তু আমাদের চাইছে কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক এফ সমান হচ্ছে ω/2 পাই, এটা মনে রাখবে, এফ সমান ω/2 পাই। তার মানে ওমেগাটা হচ্ছে 200 পাই বাই 2 পাই, কাটাকাটি করলে 100 হার্জ। আরেকটি জিনিস মনে রাখবে যে পর্যায়কাল T সমান 1/f, এই সমীকরণ দুটো মনে রাখবে, এইটা আর এইটা, এই দুটো মনে রাখবে। আচ্ছা, প্রারম্ভিক দশা চেয়েছে, প্রারম্ভিক দশা হচ্ছে এইটা। প্রারম্ভিক মানে হচ্ছে t=0 সময়ে তার দশা। এমনিতে দশা যেটা হয়, এক্ষেত্রে দশা যেটা হয় সেটা হচ্ছে 200 পাই টি মাইনাস π/15। এক্ষেত্রে যেহেতু প্রারম্ভিক দশা চেয়েছে, তাহলে t=0 সময় ওর যে দশাটা হবে সেটা হচ্ছে t=0 সময় দশা হচ্ছে -π/15, ঠিক আছে। তাহলে -180/15 লিখতে পারি, 15 15 2 30, তার মানে -12 ডিগ্রি হচ্ছে ওর দশা। প্রারম্ভিক দশা হচ্ছে -12 ডিগ্রি, ঠিক আছে। এরকম যে কোনো ইকুয়েশন দিক তোমরা খুব ইজিলি বার করতে পারবে। চলো আমরা দেখি। এখন এই যে পরিবর্তী প্রবাহ দিচ্ছি, এগুলো পরিবর্তিত প্রবাহতে কারেন্টটা তো চেঞ্জ করছে, তাই না। 0 থেকে শীর্ষ মানে পৌঁছে যাচ্ছে, আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দরকার হচ্ছে যে এমন একটা ভ্যালু নেওয়া যেটা দিয়ে তার ক্ষমতাটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে প্রথমে হিসাব করা যাক যে এর গড় মান কত হয়, ঠিক আছে। একটা এসি সিগন্যাল যদি হয়, এরকম যদি এসি সিগন্যাল হয়, তাহলে তার গড় মান কত হবে সেটা আমরা প্রথমে বার করি। তো গড় মানটা দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে পূর্ণ চক্রে মানে একটা পূর্ণ তরঙ্গের মধ্যে গড় মান এতদূর পর্যন্ত গড় মান কত হবে, আর একটা হচ্ছে অর্ধচক্রে। পূর্ণ চক্রে দেখো গড় মান যদি বার করি, তাহলে এই গড় মান যখনই বার করব তখন ক্ষেত্রফলগুলোকে যোগ করতে হয়। দেখো এই দিকটা গড় যখন করব তখন এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, গড় করতে গেলে তো যোগ করতে হবে, তাই না। তো যখন আমি এই প্লাসের সঙ্গে এই মাইনাসগুলো যোগ করব তখন 0 হয়ে যাবে, ঠিক আছে। যতটা প্লাস আছে ততটাই মাইনাস আছে, তাহলে যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে গড় মান বার করলে আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা প্রথমে পূর্ণ চক্রে গড় করি, গড় করার নিয়মটা দেখায়। অর্ধচক্রে যদি গড় করি এইটুকুনি চক্রে, তাহলে কিন্তু 0 হবে না, ঠিক আছে। চলো গড়টাকে দেখায় যে পূর্ণ চক্রে গড় করলে কী হবে। তো চক্রে এই পূর্ণ চক্রের গড় বা অর্ধচক্রের গড় যাই করি না বলো, তার ক্ষেত্রে আমাদের দুটো ইন্টিগ্রেশন শিখতে হবে। প্রথম ইন্টিগ্রেশন শিখতে হবে যে সাইন যে ওমেগাটি এর গড়ের নিয়মটা কি। সাইন ওমেগাটি যদি গড় করি তার নিয়ম কি। যদি পূর্ণ চক্রে গড় করি তাহলে সেটা হবে 1/t 0 থেকে t সাইন ওমেগাটি ডিটি। এটা হচ্ছে পূর্ণ চক্রের গড়। কী করছি অ্যাকচুয়ালি, 0 থেকে t পর্যন্ত ফাংশনটার ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করা মানে যোগ করছি, 0 থেকে t সময় পর্যন্ত যোগ করেছি, তাহলে ভাগ করতে হবে আমাকে t সময় ধরে, তাই না। গড় করার মানে কি, মনে করো আমাকে জিজ্ঞেস করে 1 + 2 1 2 3 4 এর গড় কত, তাহলে আমরা কী করি 1 + 2 + 3 + 4 করি, দিয়ে তাকে 4 দিয়ে ভাগ করে দিই। কারণ এখানেও সেরকম 0 থেকে t পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি মানে যোগ করছি, কতক্ষণ থেকে 0 থেকে t পর্যন্ত, তাহলে t দিয়ে ভাগ করে দেবো, তাহলেই গড় বেরিয়ে যাবে। বুঝে গেল? বেশ, তাহলে এটা ইন্টিগ্রেশনটা করি 1/t 0 থেকে t। আচ্ছা, সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন যদি করি তাহলে সেটা হবে -cos ωt/ω 0 থেকে t, ঠিক আছে। তাহলে 1/ωt, এই ওমেগাটাকে বার করে নিয়ে এলাম, তাহলে পড়ে থাকলো -cos ωt 0 থেকে T। তার মানে 1/ωt
প্রথমে আমি আপার লিমিট বসাই, তাহলে মাইনাস কস ওমেগা বড় হাতের টি প্লাস হয়ে যাবে এটা, কারণ মাইনাসটা আগেই আছে, প্লাস কস 0। ঠিক আছে, এখন এইটা দেখো কি হয়। দেখো আমরা কি লিখলাম, একটুখানি আগেই লিখলাম যে এফ ইজ ইকাল টু 1/t, আবার এফ ইজ ইকাল টু আমরা লিখেছিলাম ω/2π, তাই না? এফ ইজ ইকাল টু 1/t লিখেছিলাম, আবার এফ ইজ ইকাল টু ω/2π লিখেছিলাম। তাহলে টি সমান কী হবে, 2π/ω, টিটাকে উল্টি দাও, এটাকে উল্টি যাবে, তাহলে টি ইন্টু ওমেগা যদি লিখি তাহলে সেটা কত হবে, 2π। ঠিক আছে, তাহলে টি সমান কী হবে, ওমেগাটা এদিকে গেল, তাহলে টি ওমেগা সমান 2π হয়ে গেল। তাহলে এইখানে যে ওমেগা টি আছে তার জায়গায় আমি 2π বসাই, তাহলে সমান কত হলো, 1/ωt ফার্স্ট ব্র্যাকেট দিই মাইনাস কস 2π প্লাস কস 0। ঠিক আছে, তাহলে মাইনাস 1/ωt, কস 2π এর মান হচ্ছে 1, তাহলে -1 প্লাস কস 0 মানও 1। ঠিক আছে, তাহলে এটা কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল। তাহলে এটা মনে রাখবে যে সাইন ওমেগাটির গড় যদি আমরা করি তাহলে সেটা 0 হয়। কেন হয় তোমাকে আগেই বললাম যে এই দিকটা প্লাস যতটা আছে এদিকটা মাইনাস ততটাই আছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, যোগ করার সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে। এবার চলো আরেকটা গড় দেখি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার ওমেগাটির গড় কত হবে, চলো দেখি। সাইন স্কোয়ার ওমেগাটির গড় কত হবে, তাহলে এটা সাইন স্কোয়ার ওমেগাটি হবে। দেখো সাইন স্কোয়ার ওমেগাটি যখন গড় করব তখন এই পার্টটা পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা জানি স্কোয়ার করলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, -3 স্কোয়ার সমান +9। ঠিক আছে, তাহলে এইটার যদি গড় করি তাহলে কিন্তু এটা 0 হবে না, তাই না? তো চলো দেখি এটা কত হয়। এবার এইটাকে 1/2t করলাম, 0 থেকে t, 2 সাইন স্কোয়ার ওমেগাটি dt। ঠিক আছে, 2টা এখানে নিলাম কারণ এখানে একটা সূত্র আনতে হবে। কী সূত্র, সেটা হচ্ছে cos 2θ সমান মনে হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা জানি। ঠিক আছে, cos 2θ সূত্র আমরা জানি, cos 2θ সমান 1 - 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 - cos 2θ। এই ইকুয়েশনটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে 1/2t থাকলো, আমরা ইন্টিগ্রেশনটা 0 থেকে t করছি, 2 সাইন স্কোয়ার ওমেগাটি, 2 সাইন স্কোয়ার ওমেগাটি, থিটার জায়গায় ওমেগাটি বসাবো, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1 - cos 2 ওমেগাটি হবে dt। ঠিক আছে, থিটার জায়গায় আমরা ওমেগাটি বসালাম, তাহলে 2 সাইন স্কোয়ার ওমেগাটি সমান হচ্ছে 1 - cos 2 ওমেগাটি। বুঝে গেল? তাহলে প্রথম টার্মটা 1/2t থাকলো, এটাকে যদি ইন্টিগ্রেশন করি 1 এর জায়গায় t আসবে, মাইনাস এইটা ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 ওমেগাটি বাই 2 ওমেগা, 0 থেকে t পর্যন্ত। ঠিক আছে, চলো এটাকে মুছে দিই, লিমিটগুলো বসাই। তাহলে প্রথমটা 1/2t থাকলো, আপার লিমিট বসাই, টি এর জায়গায় বড় হাতের টি, মাইনাস কস সাইন 2 ওমেগা বড় হাতের টি বাই 2 ওমেগা, লোয়ার লিমিটে 0 হয়ে গেল, সাইন 0 মান 0 হয়ে গেল, টি এর জায়গায় 0 বলে সাইন 0 বসবে, তাহলে লোয়ার লিমিটটা বসালে এটাও 0 হবে, এটাও 0 হবে, কারণ সাইন 0 এর মান হচ্ছে 0। তাহলে এখানেই আমাদের শেষ হয়ে গেল আপার লিমিটে। ঠিক আছে, তাহলে 1/2t t মাইনাস সাইন 2 ওমেগাটি, আমরা এক্ষুনি দেখলাম যে টি সমান ω/2π, টি সমান 2π/ω, তাহলে ওমেগাটি সমান 2π, তাহলে ওমেগাটির জায়গায় আমরা 2π বসাতে পারি। তাহলে ওপরের টার্মটা হবে সাইন 4π/2 ওমেগা, সাইন 4π মানে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে 1/2t ইন্টু ক্যাপিটাল টি, এটা 0 হয়ে গেল কারণ সাইন 4π মান হচ্ছে 0, টি কেটে গেল, তাহলে হাফ হচ্ছে অ্যান্সার। তাহলে সাইন স্কোয়ার ওমেগাটির যে অ্যাভারেজ সেটা হচ্ছে হাফ। বোঝা গেল, সাইন স্কোয়ার ওমেগাটি অ্যাভারেজ হচ্ছে হাফ। তাহলে দুটো অ্যাভারেজ আমরা বার করলাম, ঠিক আছে, দুটো অ্যাভারেজ আমরা বার করলাম, কারণ এটা আমাদের বার করতে গেলে লাগবে। কী কী বার করলাম, একটা হচ্ছে সাইন ওমেগাটির তার যে অ্যাভারেজ গড় সেটা 0,
সাইন স্কোয়ার ওমেগা টি এর যে অ্যাভারেজ সেটা হচ্ছে হাফ। ঠিক আছে, আমরা একইভাবে লিখতে পারি কস ওমেগা টির যে গড় সেটা হচ্ছে 0, বাড়িতে তোমরা নিজেকে করতে পারো। আর কস স্কোয়ার ওমেগা টি এর গড় হচ্ছে হাফ। তো এই দুটো তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, কস ওমেগা টির অ্যাভারেজ করলে 0 হবে এবং কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ করলে হাফ হবে। ঠিক আছে, চলো আমরা পরিবর্তী প্রবাহের গড় মান আমরা বার করি। পরিবর্তী প্রবাহের গড় মান, দেখো পরিবর্তী প্রবাহের যে সমীকরণ সেটা হচ্ছে I সমান I0 সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, যা কিছু ধরতে পারি। তাহলে যদি বলে পরিবর্তী প্রবাহের গড় কত, তাহলে সেটা I0 কোনো গড় হবে না, কারণ এটা একটা নির্দিষ্ট সংখ্যা, তাই তো? এটা একটা ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির কোনো গড় হয় না, পরিবর্তনশীল রাশিটারই গড় হয়। সাইন ওমেগা টি হচ্ছে পরিবর্তনশীল রাশি, তাহলে সাইন ওমেগা টির গড়, সাইন ওমেগা টির গড় করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়ের যে গড়, কারেন্টের যে গড়, পরিবর্তী প্রবাহের গড় করলে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ভোল্টেজের গড় করি E0 সাইন ওমেগা টি, তার যদি গড় করি তাহলে সেটা E0 সাইন ওমেগা টির গড় হবে এবং সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিবর্তিত প্রবাহ বা পরিবর্তিত বিভবের ভোল্টেজের যদি গড় বার করতে বলে তাহলে সেটা আমাদের 0 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে কী বার করবো এবারে? তাহলে এবার একটা নতুন একটা টার্ম শিখবো। ঠিক আছে, সেটা হচ্ছে গড় বর্গমানের বর্গমূল। গড় বর্গমানের বর্গমূল বা RMS মান বার করতে শিখবো। রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, এটা আমরা বার করবো। চলো প্রথমে আমরা RMS কারেন্টের RMS মান বার করি। ঠিক আছে, দেখো কি করতে বলেছে, RMS মানে কি আমরা বুঝি। প্রথমে বলছে রুট লেখো। আয়ের RMS মান বার করতে গেলে প্রথমে রুট লেখো। রুট কার করব? মিন স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের গড়ের রুট করো। স্কোয়ারের মিন মানে হচ্ছে গড়, এটা রুট মানে বর্গমূল, এস মানে স্কোয়ার। ঠিক আছে, রুট মিন স্কোয়ার, তার মানে স্কোয়ারের গড় করে তার বর্গমূল করো। তার মানে আই স্কোয়ারের গড় করে তার বর্গমূল করো। বুঝতে পারা গেছে? আই স্কোয়ারের গড় করে তার বর্গমূল করো, সেইটাই হচ্ছে RMS। স্কোয়ার প্রথমে, তারপর মিন বা স্কোয়ারের মিন দিয়ে তার রুট। এইটা সমান কী লিখতে পারি? রুট ওভার আই স্কোয়ারের মানটা এখানে লিখলাম, আই স্কোয়ারের মানটা এখান থেকে লিখতে পারি I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি তার গড়। আচ্ছা, I0 তো একটা সংখ্যা, তার তো কোনো গড় হয় না, তাহলে সে বাইরে চলে আসবে। তাহলে এটা সময় লিখতে পারি রুট ওভার I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি তার গড়। ভালো করে বুঝবে, ঠিক আছে? কারণ I0 কোনো গড় হয় না, সেটা একটা সংখ্যা। যদি বলে 5, 5-এর গড় কত? 5-এর গড় 5, একটা সংখ্যা তো। তাহলে I0 স্কোয়ারটা বাইরে চললো, I0 রুট ওভার হোক সাইন স্কোয়ার ওমেগা টির গড় আমরা বার করেছি, সেটা হচ্ছে হাফ। হাফ, তাহলে I0 বাই রুট 2। তাহলে RMS কত পেলাম? সেটা হচ্ছে I0 শীর্ষমান বাই রুট 2। বুঝতে পেলাম? ঠিক একইভাবে যদি আমরা ভোল্টেজের RMS বার করি তাহলে সেটা E0 বাই রুট 2 হবে RMS। বুঝতে গেল? তাহলে RMS মানটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ পরেই দেখব যে কোনো রোধে বা কোনো অন্য কোনো যদি জিনিস থাকে, উপাদান থাকে, যেমন ধারক বা ইন্ডাক্টর, এদের ক্ষেত্রে যে ক্ষমতাটা নষ্ট হয় বা শক্তিটা যেটা নষ্ট হয় সেটা দেখবে RMS মানের উপর নির্ভর করে। ঠিক আছে, গড়ের উপর নির্ভর করে না, গড় তো এমনিতেই 0, বা শীর্ষ মানের উপর নির্ভর করে না, সেটা এই RMS মানের উপর নির্ভর করে। তো এই RMS মানটা খুব গুরুত্বপূর্ণ। RMS মান কী করে বার করব? শীর্ষ মানকে রুট 2 দিয়ে ভাগ করব, তাহলেই তার RMS মান পেয়ে যাবো। পিক ভ্যালু যেটা হবে সেইটাকে আমরা রুট 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পূর্ণ চক্রেতে গড় পেলাম না, কিন্তু অর্ধচক্রে গড় আমি পাবো। তাহলে অর্ধচক্রে গড় বার করি। ঠিক আছে, অর্ধচক্রে গড় বার করবো। তাহলে অর্ধচক্রে যদি গড় আমরা বার করি তাহলে I0টা থাকবে, I0 কোনো গড় হয় না। তাহলে সাইন ওমেগা টির অর্ধচক্রে গড় বার করবো। ঠিক আছে, এবার এই যে সাইন ওমেগা টির এর অর্ধচক্রে গড় কি, ইকুয়েশন কী হবে? এর অর্ধচক্রে গড় কী করে হবে? তাহলে 1/t/12, t/12 আমরা এই গড় করব, 0 থেকে t/12 পর্যন্ত ইন্টিগ্রেশন যোগ করব।
সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, 0 থেকে টি বাই হাফ, কারণ আমাদের এখন এইটা হচ্ছে টি বাই হাফ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে পূর্ণচক্র, পূর্ণচক্রের সময় হচ্ছে টি, তাহলে অর্ধচক্র শুধু প্লাস থেকে গড় করছি, তাহলে এটা টি বাই হাফ হবে। তারপর 2 বাই টি সাইন ওমেগা টি যদি ইন্টিগ্রেশন করি হবে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, 0 থেকে টি বাই 2 পর্যন্ত। তার মানে কত হবে 2 বাই টি, আপার লিমিট বসাই, আচ্ছা ওমেগাটা বার করে নিই, ওমেগাটা বার করে নিলাম, আপার লিমিট বসাই মাইনাস কস ওমেগা টি বাই 2, লোয়ার লিমিট বসাই প্লাস কস 0। ঠিক আছে, 2 বাই ওমেগা টি থাকলো, আচ্ছা ওমেগা টি মানে 2 পাই বসিয়ে দিতে পারি, ওমেগা টি মানে 2 পাই বসিয়ে দিই। আচ্ছা মাইনাস কস, এটা পাই হয়ে যাবে, কারণ ওমেগা টি মানে হচ্ছে 2 পাই, 2 পাই বাই 2 মানে পাই, আর কস 0 মানে হচ্ছে 1, 2 2 কেটে গেল, 1 বাই পাই, কস পাই মানে হচ্ছে -1, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে 2 বাই পাই। ঠিক আছে, তাহলে অর্ধচক্রের সাইনের যে গড় মান সেটা হচ্ছে 2 বাই পাই। তাহলে এই 2 বাই পাইটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে অর্ধচক্রের যে গড়টা বেরোবে সেটা হচ্ছে 2 বাই পাই ইন্টু I0। তাহলে এইটাই হচ্ছে আমাদের অর্ধচক্রের গড় মান। বুঝা গেছে? পূর্ণচক্রে আমরা 0 পাচ্ছিলাম, কিন্তু অর্ধচক্রে কিন্তু গড় একটা মান পাচ্ছি। নেক্সট দেখি আকৃতি গুণক জিনিসটা কি। আকৃতি গুণক মানে যে আমরা যেটা এসিটা ব্যবহার করছি সেটা কীরকম আকৃতির, মানে সেটা পুরো সাইন ওয়েভ, না তার মধ্যে কিছুটা স্কোয়ার ওয়েভ ঢুকে আছে, না সেটা ট্রায়াঙ্গেল কিছুটা ঢুকে আছে, সেইটা আকৃতি গুণক থেকে বোঝা যায়। আকৃতি গুণক হচ্ছে আকৃতি গুণক থেকে যেভাবে ডিফাইন করা হয়, এফ সমান VRMS বা ERMS, যা কিছু লিখতে পারি, ERMS মান বাই অর্ধচক্রের গড় মান, এটা অর্ধচক্রের গড় মান। ঠিক আছে, ডিসির ক্ষেত্রে যদি ডিসি কারেন্ট হয় তাহলে আরএমএস মান আর গড় মান একই হয়, তাহলে ডিসির ক্ষেত্রে আকৃতি গুণকের মান হয় 1। কিন্তু আমাদের এক্ষেত্রে যদি পিওর এসি হয়, সাইন ওয়েভ হয়, তাহলে ERMS এর মান হচ্ছে E0/√2, আর অর্ধচক্রের গড় মানে যেটা হয় সেটা হচ্ছে 2 বাই পাই E0। এটা থেকে পাচ্ছি, কারেন্ট দিয়ে লিখি নাই, আমি ভোল্টেজ দিয়ে লিখেছি, একই ব্যাপার। তার মানে E0 কেটে যাবে, তাহলে আমাদের যেটা হবে পাই বাই 2√2। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে পাই বাই 2√2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.11 হবে। বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে আমাদের যে পিওর এসি আছে তার আকৃতি গুণক। ঠিক আছে, সেটা কেমন দেখতে, বুঝে গেছে? চলো নেক্সট দিই। কী দিয়েছে, বাড়িতে ব্যবহৃত পরিবর্তী প্রবাহের সমীকরণ নির্ণয় করা। আমরা বাড়িতে যে এসিটা ব্যবহার করি, সেটার ভোল্টেজ হচ্ছে, সেটার যে আরএমএস ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। আমরা দেখবো এটা কখনোই প্রায় বলি যে তোমাদের বাড়ির ভোল্টেজ কত, 220 ভোল্ট, কিন্তু আমরা ব্যবহার করি তো এসি, তাহলে যে 220 ভোল্ট যেটাকে বলি সেটা অ্যাকচুয়ালি কী, সেটা অ্যাকচুয়ালি আরএমএস মান। ঠিক আছে, তাহলে 220 ভোল্টটা হচ্ছে আরএমএস মান, আমরা যেটা বারবার বলি এসির ক্ষেত্রে আরএমএস মানটাই বলা হয়। তো এক্ষেত্রে ERMS হচ্ছে E0/√2, সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে E0 কত হবে, 220√2 ভোল্ট। এটা যদি হিসাব করি তাহলে 311 ভোল্টেজ হবে। ঠিক আছে, আমরা বাড়িতে যেটা ব্যবহার করি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তারপরে তার ওমেগা কত হবে, ওমেগা হচ্ছে 2 পাই এফ, এফ সমান হচ্ছে ওমেগা বাই 2 পাই, তাহলে ওমেগা সমান 2 পাই এফ। এফের মান যদি 50 বসিয়ে দিই তাহলে এটা 100 পাই হবে। তাহলে ইকুয়েশনটা কী হবে, আমরা জানি E সমান E0 সাইন ওমেগা টি প্লাস ফাইটা আমরা জানি না, ফাইটা যা খুশি হতে পারে। E0 মানে হচ্ছে 311 সাইন ওমেগা হচ্ছে 100 পাই, তাহলে 100 পাই টি প্লাস ফাই। তাহলে এইটাই আমরা যে বাড়িতে ব্যবহার করি সেই এসিটার সমীকরণ। ঠিক আছে, ফাইটা কিন্তু বিশাল ফ্যাক্টর একটা, পরে আমরা দেখবো যে ফাইটা বিশাল ফ্যাক্টর। চলো নেক্সট দেখি। বলেছে একটা পরিবর্তী প্রবাহের সমীকরণ দিয়েছে, এর আরএমএস মান আর প্রারম্ভিক দশাটা কত জিজ্ঞেস করেছে। দেখো আই কি দিয়েছে, 4 সাইন 100 পাই টি প্লাস 3 সাইন
100 পাইটি, 100 পাইটি, ঠিক আছে। আর 3 সাইন, তো এটার ক্ষেত্রে বলছে এই পরিবর্তিত প্রবাহের আরএমএস মান আর প্রারম্ভিক দশা কথা জিজ্ঞেস করেছে। তো এটা কিছুই নাই, সাইন 100 পাইটিটা কমন নিই না, তাহলে 3 আর 4 7 হয়ে যাবে, 7 সাইন 100 পাইটি হয়ে যাবে। তাহলে এর কী কী চেয়েছে আরএমএস মান, তাহলে এর শীর্ষ মান কত পেয়ে গেলাম 7, তাহলে আরএমএস মান কত হবে 7/√2, I0/√2, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের শীর্ষ মান, ঠিক আছে। আর প্রারম্ভিক দশা কত, প্রারম্ভিক দশা দেখতে পাচ্ছি 0 হবে, প্রারম্ভিক দশা হচ্ছে 0, ঠিক আছে। এটা খুব কোনো ব্যাপারই নেই। এবার যদি সমীকরণটা এরকম দিত, যদি মনে করো এরকম দিয়েছে, মনে করো এটা দিয়েছে 3 cos 100 পাইটি, এরকম দিয়েছে 3 cos 100 পাইটি, অর্থাৎ এক্ষেত্রে শীর্ষমান বার করা মনে হচ্ছে একটু কঠিন, কারণ এক্ষেত্রে দুটো সাইন আছে, এটাও সাইন হবে এটাও সাইন হবে, কসকেও কিন্তু সাইন বলে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা শীর্ষমান আমরা বার করে নেব, ঠিক আছে। তো যখনই দেখবে যে এই ওয়েভের যে জিনিসগুলো থাকবে, তরঙ্গের যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু ভেক্টরের মতন যোগ হয়, ভেক্টরের মতন যোগ হয়, ঠিক আছে। তার মানে এই যে দুটো ভেক্টর পেয়েছি, একটা পেয়েছি সাইন, একটা পেয়েছি কস, একদিকে পেয়েছি 4, আরেকদিকে পেয়েছি 3, মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বুঝছো। এইটাকে ধরলাম এক্স অক্ষ বরাবর, এইটাকে বলা ওয়াই, কারণ কস আর সাইনের মাঝে দশা যে পার্থক্য সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদেরকে যদি ভেক্টর হিসেবে যোগ করি, তাহলে সেটা কত হবে, সেটা এইটা হবে। তাহলে এদের যে যোগ করার পর যে সমীকরণটা থাকবে, ভালো করে বুঝে দেখো, যোগ করার পর যে সমীকরণটা থাকবে সেটা এইটা হবে, তার শীর্ষ মান এইটা হবে। এটা যদি 3 হয়, এটাও 3, তাহলে শীর্ষ মান কত হবে, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বুঝে গেল। ভেক্টরের মতন করে যোগ হবে, এটা মনে রাখবে, যাই থাকুন কেন। আচ্ছা ঠিক আছে, এবার কি হবে, সাইন 100 পাইটি প্লাস এই অ্যাঙ্গেলটা কত, এই ফাইটা কত, সেটা হচ্ছে tan ইনভার্স 3/4, এটা 3 হলে 4 হলে tan ফাই সমান কত হচ্ছে, tan ফাই সমান 3/4, তাহলে ফাই সমান কত হচ্ছে tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4 মানে হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এইটা আমরা যেটা লব্ধি যেটা পাচ্ছি, সেটা 4 যে সাইন ওমেগাটি যেটা আছে তার থেকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, অর্থাৎ প্লাস 37 ডিগ্রি হবে, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 5 হবে, তাহলে 5 সাইন 100 পাইটি প্লাস 37 ডিগ্রি। তাহলে শীর্ষমান কত পেলাম, তাহলে শীর্ষমান পেলাম 5, প্রারম্ভিক দশা কত পেলাম, প্রারম্ভিক দশা পেলাম 37 ডিগ্রি, কম্পাঙ্ক কত, এফ সমান হচ্ছে ω/2π, এফ সমান ω/2π, ওমেগা হচ্ছে 100 পাই, 100/2π মানে হচ্ছে 50 হার্জ, ঠিক আছে। আমি এক লাইনে করে দিলাম, তোমরা পারবে করতে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি কোনো দুটোর ওয়েভের মিশ্রণ দেয়, যদি দুটো সাইন ওয়েভকে এরকম করে দিয়ে দেয়, তাহলে তোমাদের কিন্তু ভেক্টর নিয়মে তাদেরকে যোগ করতে হবে, এদেরকে তাদের তারা কোন দিকে আছে না দেখে সেইভাবে যোগ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি। কি বলেছে একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I সমান 4 সাইন 100 পাইটি, এই পরিবর্তী প্রবাহের মান 0 থেকে আরএমএস মানে পৌঁছাতে কত সময় নেবে। কি দিয়েছে, I সমান 4 সাইন 100 পাইটি, তো এটাকে বলেছে আরএমএস মানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। তার মানে আইটা হচ্ছে, এখানে আইটা বলেছে IRMS, আইটা কখন IRMS হবে, তাহলে IRMS কত, I0/√2 মানে 4/√2, শীর্ষ মানটা হচ্ছে 4, তাহলে আয়ের জায়গায় আমরা
4/√2 বলে বসে দিয়েছিলাম 4 sin 100πt, ঠিক আছে। আর এর জায়গায় আমরা 4/√2 কেটে বসিলাম, 4 কেটে গেল 1/√2। তাহলে বুঝতেই পারছি যে 100πtটা 100πt সমান হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে 5/4 বুঝতে পারলি? আর একটু করে দিই চলো, যদি অসুবিধা হয় তাহলে বলতে পারি যে sin 100πt = sin 45 ডিগ্রি, 5/4, তাই না? 1/√2 মানে হচ্ছে sin π/4, তাহলে 100πt হচ্ছে π/4, তাহলে 100πt = π/4, π কেটে গেল, তাহলে t সমান কত হবে 1/400 সেকেন্ড। তাহলে 1/400 সেকেন্ড পর কারেন্টটা 0 থেকে RMS মানে পৌঁছাবে, ঠিক আছে? বুঝে গেছে? এই ধরনের অঙ্ক দেয়।